গল্পতরু চ্যানেলে আপনাদের সাথে আছি আমি রাজ। পড়ছিলাম বিমল করের একটি রহস্য উপন্যাস অলৌকিক। পড়ছে ২য় পর্ব। দুমকা নয়, দুমকার কাছাকাছি। মানিক থাকলে এতক্ষণে নাচত, বলতো ফার্স্ট ক্লাস জায়গা রে, সত্যি চমৎকার, চোখ জুড়ে যাবার মতন। বর্দা কলকাতার পোকা, জন্মকর্ম খাস কলকাতায়, দুপুরুষ ধরে উত্তর কলকাতার বাসিন্দে। কলকাতায় থাকতে থাকতে চোখের উপর কেমন একটা পর্দা পড়ে যায়। গলি, রাস্তা, ফুটপাতের দোকান, ট্রাম, বাস দেখতে দেখতে এমন হয়ে যায় চোখের অবস্থা যে আলো, রোদ, মাঠ, গাছপালা কিছুই যেন আর সইতে চায় না চোখে। বরদা বেশ বুঝতে পারছিল তার চোখের ময়লা পর্দাটা পুরোপুরি কেটে যাচ্ছে। ওরা রামপুর হাটে নেমেছিল শেষ বিকেলে। সিদ্ধেশ্বর একলা এলে আগেই আসতেন। বরদার জন্যে একটা দিন পিছিয়ে দিলেন, দিয়ে বরদাকে সঙ্গে করেই নিয়ে এলেন। রামপুরহাট থেকে বাস, কলকাতার মতন নয়, দেখলেই বোঝা যায় মফস্বলের বাস। তবু সিদ্ধেশ্বর বেশ খাতির পেলেন, চেনা জানা লোক তিনি। বাস বোঝাই যাত্রীর মধ্যেও বরদাদের বসার ভালো জায়গা জুটেছিল। বরদা কলকাতার পোকা হলেও ২-১ বছর অন্তত বাইরে বেড়াতে বেরিয়েছে, কখনো পরিবারের লোকজনের সঙ্গে, কখনো বন্ধুবান্ধবদের পাল্লায় পড়ে। মধুপুর, দেওঘর, গিরিডি তার দেখা। সে হাজারিবাগের জঙ্গলেও ছিল এক রাত। কাজেই এই নতুন জায়গা একেবারে অচেনা ঠেকল না। সেরকম ধুধু উঁচু নিচু মাঠ, রাশি রাশি গাছ, ছোট ছোট বালিয়াড়ির মতন স্তূপ, আর টাটকা বাতাস যেন চারদিকে আপন খেয়ালে ছুটোছুটি করে বেড়াচ্ছে। বাতাস, মাটি, গাছপালার গন্ধই কি সুন্দর! বাস থেকে নামতে নামতে বিকেল পড়ে গেল। মালপত্র বিশেষ কিছু ছিল না। বরদা একটা লম্বা চড়া সুটকেস নিয়েছে মাত্র। সিদ্ধেশ্বর বলেছিলেন, বিছানাপত্র নেবেন না, সব ব্যবস্থা রয়েছে। বরদা জামা কাপড় আর কিছু টুকিটাকি নিয়ে সুটকেসটা ভরিয়ে ফেলেছে। সিদ্ধেশ্বর নিজেও অনেকটা ঝাড়া হাত পা মানুষ, তার হাতে একটা চামড়ার কিট ব্যাগ। বাস চলে গেল দুমকার দিকে। সিদ্ধেশ্বর একটা টাঙা ভাড়া করলেন। বাস থামার জায়গাটাকে গ্রাম গ্রাম লাগল। ২-৪টে পাকা বাড়ি ছাড়া বাদবাকি সবই খাপড়ার চাল ছাওয়া বাড়ি। ৫-৭টা দোকান, একপাশে হনুমান মন্দির। গোটা ২ মাল বোঝায় লরি দাঁড়িয়ে আছে। আলু পেঁয়াজের কেমন একটা গন্ধ আসছিল লরি থেকে। টাঙায় উঠে সিদ্ধেশ্বর বললেন, এখান থেকে মাইল ২। বরদা কিছু বলল না। ছেলে মানুষের চোখ করে চারদিক দেখছিল। টাঙা চলতে শুরু করলে বরদার আবার মানিকের কথা মনে পড়ল। মানিক আসতে পারল না। বরদা একলা আসে, এটাও তার ইচ্ছে ছিল না মোটেই। কিন্তু সব কথাবার্তা শুনে সে শেষ পর্যন্ত নিমরাজি হয়ে বলল, ঠিক আছে, তুই যা, আমিও পরে আসব। কোনো ঝামেলা বুঝলে চিঠি লিখবি। আমি সুশোভনকে সঙ্গে করে চলে যাব। সুশোভন বরদাদের আরেক বন্ধু, দারুণ ছেলে, যেমন স্বাস্থ্য তেমনই সাহস, পুলিশে চাকরি করে। বরদা অন্যমনস্কভাবে একটা সিগারেট ধরাল। তার ঠিক ভয় করছিল না। সে এমন কিছু সাহসী ছেলে নয়, বরং অল্পতেই ঘাবড়ে যায়। কিন্তু ২-৩টে দিন সিদ্ধেশ্বরের সঙ্গে মেলামেশা করে মানুষটির প্রতি তার কেমন বিশ্বাস জন্মে গিয়েছে। সিদ্ধেশ্বর খারাপ লোক নন, মন্দ উদ্দেশ্য নিয়ে তিনি ঘুরে বেড়ান না। তবে ওই যে ভুতুড়ে কাণ্ডকারখানা নিয়ে মাথা ঘামান, এটাই যা অস্বাভাবিক মনে হতে পারে, নয়তো অন্য কোনো দোষ তার নেই। সন্ধ্যের কালচে ভাবটা জমে আসার আগে যেন মনে হল ঝাপসা ভাবটা ফিকে হয়ে আলো পড়ছে। বরদার খেয়াল হয়নি। আকাশের দিকে তাকাতেই চাঁদ চোখে পড়ল, পরিষ্কার চাঁদ, প্রায় গোল, মানে কাছাকাছি পূর্ণিমা। টাঙাটা নুড়ি পাথরের রাস্তা দিয়ে যাচ্ছিল। চাকার শব্দ, ঘোড়ার পায়ের খুরের শব্দ, টাঙার চারদিক থেকে ক্যাচকোচ আওয়াজও উঠছিল। বরদার শালবন দেখতে লাগল। সামান্য তফাতে শালের বন, বনের মাথায় চাঁদ, বাতাসে যেন শালপাতার গন্ধ জড়িয়ে আছে। খুশি হয়ে বরদা বলল, জায়গাটা ওয়ান্ডারফুল। ওটা শালবন তো? সিদ্ধেশ্বর মাথা দুলিয়ে হাসলেন। হ্যাঁ, শাল। এদিকে শাল আর পলাশই বেশি, অন্য গাছও আছে। আপনারা জায়গাটা ভালোই বেছে নিয়েছেন। একটু চুপ করে থেকে সিদ্ধেশ্বর বললেন, বেছে নিয়েছি ঠিক নয়। এক বিহারী ভদ্রলোক, যমুনা প্রসাদ, আমাদের জায়গাটা একরকম দানই করে দেন। তাঁর অনেক জমি জায়গা ছিল, মানুষটিও ছিলেন ধর্মভীরু। পরলোক সম্পর্কে তার নিজের দুর্বলতা ছিল, অনেক কিছু বিশ্বাস করতেন তিনি, আত্মা টাত্মা, প্রেত ট্রেত, নিজে একটু একটু চর্চাও করতেন।
বরদা সিদ্ধেশ্বরের মুখের দিকে তাকালো একবার, তারপর চোখ ফিরিয়ে নিয়ে শালবনের তলায় গড়িয়ে পড়া চাঁদের আলো দেখতে লাগল। হালকা ঠান্ডাও লাগছিল। অন্যমনস্কভাবেই বরদা বলল, ভূতপ্রেত নিয়ে আবার কেউ চর্চা করে নাকি? আপনিই না বলেছিলেন ওসব নিয়ে লোক ঠকানো কারবার চলে? মাথা নাড়লেন সিদ্ধেশ্বর, বললেন, আমি তা বলিনি। বলেছি কিছু লোক রয়েছে যারা এইসব নিয়ে ব্যবসা করে, পয়সা কামায়। আবার কেউ কেউ আছে যারা সত্যি সত্যি এর চর্চা করে। সত্যি সত্যি চর্চা? বরদা কৌতুকের গলায় বলল, তাকালো আবার সিদ্ধেশ্বরের দিকে। সিদ্ধেশ্বর বললেন, মানুষের নানা খেয়াল থাকে, কৌতূহল থাকে। আপনারা তো ঠিক ভূতপ্রেত চর্চা করেন না। না। মহাদেবদাস করে? চর্চা করে না, ও কিছু ফন্দি আঁটছে। কিসের ফন্দি তা আমি এখনো ঠিক ধরতে পারিনি। তবে আমার মনে হয় আমাদের এখানে যারা আছে তাদের দু একজনকেও ভাগিয়ে নিয়ে গিয়ে লোক ঠকাবার ব্যবসা ফাঁকবে, পয়সা রোজগার করবে। বরদার টাঙার ঝাঁকুনিতে সামান্য গড়িয়ে গিয়েছিল, ভালোভাবে বসল, বলল, আচ্ছা সিদ্ধেশ্বরবাবু, সত্যি সত্যি কি মানুষে ভূতের চর্চা করে? সিদ্ধেশ্বর যেন একটু হাসলেন, বললেন, করে। আমাদের দেশের দু একজনের নাম আমি শুনেছি। কাশীর কাছে একজন সিদ্ধ পুরুষ ছিলেন, লোকে তাকে শুক্লজি বলে। আমি তাকে দেখিনি, ৫০-৬০ সাল আগেই তিনি মারা গেছেন। শুনেছি তিনি বিদেহী আত্মার চর্চা করতেন। সংস্কৃত ভাষায় লেখা তার বইও ছিল। সিদ্ধেশ্বর একটু থেমে আবার বললেন, আরও একজনের কথা শুনেছি, পঞ্চানন সাহানা, বর্ধমান জেলার লোক। তাঁরও নাম ডাকছিল, সে ধরুন বছর ৩০ আগে। তিনিও মারা গেছেন। বরদা তাকিয়ে তাকিয়ে ছায়া দেখছিল শালবনের। চাঁদের আলো আর ছায়া যেন বনের গা দিয়ে টাঙার সঙ্গে সমানে ছুটছে। আবার কখনো কখনো বন যেখানে পাতলা, জ্যোৎস্না প্রায় পুকুরের জলের মতন পড়ে আছে, খাসা জ্যোৎস্নাও ফুটেছে আজ। যত রাত বাড়বে আরও যেন ঝকঝক করে উঠবে চাঁদের আলো। বরদা বলল, এইসব আপনি যা বলছেন তা কি সত্যি? সিদ্ধেশ্বর মাথা নেড়ে বললেন, আমি জানি না, তবে এটা নতুন কিছু নয়। ভূতি বলুন আর প্রেতি বলুন, এর চর্চা সব দেশেই আছে। হেনরি কর্নেলিস অ্যাগোরিপসা বলে কোনো নাম কখনো শুনেছেন? না। মাদাম ব্লাভেটস্কি? না মশাই, শুনিনি। এরা কারা? এরা বিখ্যাত অকাল্টিস্ট। হেনরি কর্নেলিস 15 সেঞ্চুরির লোক, তবে মাদাম ব্লাভেটস্কির নামটাই বেশি শোনা যায়। তিনি 19 সেঞ্চুরির। বরদা চাঁদের আলো দেখার কথা ভুলে গেল, বলল, অকাল্টিস্ট মানে ভূতের কি বলবো, ভূতের বিশেষজ্ঞ? না না, ভূতের নয়। বলতে পারেন ইন্দ্রিয়াতীত রহস্যের যারা চর্চা করেন তারা। তার মধ্যে প্রেত ট্রেত থাকতে পারে। বরদা চুপ করে গেল। রাস্তাটা ছোট, উঁচু নিচু। রাস্তার পাশে ফাঁকা ফাঁকা জমি, ঝোপঝাড়, ২-৪টে গাছ, আর একটু তফাতেই টানা শাল জঙ্গল। তবে জঙ্গলটা এখন যেন শেষ হয়ে এলো। তেপান্তর মাঠ চোখে পড়ছে। মস্ত একটা টিলা, ২-৪টে কুঁড়েও যেন একপাশে জ্যোৎস্নার মধ্যে ঘুমিয়ে আছে। ঘোড়ার গলায় ঘণ্টা বাঁধা ছিল, ঝুনঝুন শব্দ হচ্ছিল। বরদার হঠাৎ কেমন যেন অসহায় অসহায় লাগল। কোথায় কলকাতা আর কোথায় নির্জন শাল জঙ্গল, চাঁদের আলো। দু একটা গরুর গাড়ি আগে চোখে পড়লেও এখন আর মানুষজন, গাড়ি কিছুই চোখে পড়ছে না। এ পথে কি মানুষ চলে না? বরদার কেমন ভয় ভয় লাগল। সে কি ভালো করল এসে? এখানে কি তার মন টিকবে? কে জানে সিদ্ধেশ্বরের রিসার্চ সেন্টারে পৌঁছে সে কি দেখবে? অস্বাভাবিক কিছু মানুষ, না হয় কিছু পাগল। বড়জোর দেখবে এক একজন এক এক রকম অলৌকিক কাণ্ডকারখানা দেখায়। কি লাভ হবে তাতে? সিদ্ধেশ্বর বললেন, আমরা প্রায় পৌঁছে গিয়েছি। আর কতটা? আর ৮ মাইল মতন। কোন দিকে? সিদ্ধেশ্বর টিলাটা দেখালেন, বললেন, ওর পেছন দিকে। বরদা সামান্য চুপ করে থেকে হঠাৎ বলল, সিদ্ধেশ্বরবাবু, আপনি তো আমাকে নিয়ে এলেন, কিন্তু আমি যদি থাকতে না পারি? কেন পারবেন না? পারবেন। আমরা জলের মাছ, এই ডাঙায় কি ভালো লাগবে? বলে বরদা হাসবার চেষ্টা করল। মানিক থাকলে তবু হতো। সিদ্ধেশ্বর বললেন, আপনার কোনো অসুবিধা হবে না। খাওয়া দাওয়া, শোয়া, কোনো কষ্ট পাবেন না। আপনি আপনার মতন ঘুরে বেড়াবেন, আমাদের লোকজন দেখবেন। শুধু একটি মাত্র কাজ আপনি করবেন না, অন্তত আমাকে না জানিয়ে। কি কাজ?
মহাদেবের সঙ্গে মেলামেশা করবেন না, ওকে সবসময় এড়িয়ে যাবেন। যদি কখনো মনে হয় আমি আপনাকে ওর সঙ্গে মেলামেশা করতে বলে দেব। লোকটা ধুরন্ধর ধূর্ত, ও আপনাকে দেখে কেমন চমকে যায় আজই দেখবেন। বরদা বলল, মহাদেবের সঙ্গে লড়তে গিয়ে বেঘোরে আমি না মরি মশাই। সিদ্ধেশ্বর হাসলেন। মরার কথা তুললেন বলেই বলছি, আমি বেঁচে থাকতে আপনি মরবেন না। আপনি আমার বন্ধু, আশ্রিত। আমি আমার স্বার্থে আপনাকে এনেছি। কাজ শেষ হলে আমি নিজে আপনাকে কলকাতায় পৌঁছে দিয়ে আসব। বরদা কোনো জবাব দিল না। টাঙাটা যথারীতি ছুটছিল। অজস্র জোনাকি জ্বলছে একজোড়া গাছের তলায়। বুনো পাখি ডাকল কোথাও। ঠান্ডা লাগছিল বরদার। আরও খানিকটা এগিয়ে এলো টাঙা। সিদ্ধেশ্বর হাত তুলে দেখালেন, বললেন, ওই দেখুন আমাদের জায়গা। তাকালো বরদা। খুব একটা কাছে নয় সিদ্ধেশ্বরদের রিসার্চ সেন্টার। স্পষ্ট করে কিছু চোখে না পড়লেও একটা আভাস পাওয়া যাচ্ছিল জায়গাটার। মনে হচ্ছিল পাঁচিল দিয়ে ঘেরা, একতলা টানা কিছু বাড়িটারি, ব্যারাক বাড়ির মতন দেখাচ্ছিল। টিমটিম আলো চোখে পড়ছিল বরদার। ধবধবে চাঁদের আলোয় একটা মফস্বলী হাসপাতাল কিংবা কোনো ছোট মিলিটারি ব্যারাক বাড়ি পড়ে থাকলে বোধহয় এরকমই দেখায়। সিদ্ধেশ্বর বললেন, বরদাবাবু, আপনার নামটা যদি কয়েকদিনের জন্য পাল্টে নিতে চান তাও পারেন। বরদা বলল, না, নাম আমি পাল্টাবো না মশাই। হাসলেন সিদ্ধেশ্বর। না পাল্টালেন? মহাদেব দাসের সঙ্গে মিলিয়ে একটা নাম দেওয়া যেত। মহাদেবের বয়স কত? আপনার চেয়ে 2-1 বছরের বড়। আমার সঙ্গে ওর চেহারার এমন মিল কেমন করে হলো? ওরকম হয়, হামেশাই হয়, তবে খানিকটা অমিলও আছে। কি? মহাদেবের কান বড়, আপনার ছোট। মহাদেবের নাক আপনার চেয়েও বসা। তার কাঁধের দুপাশ উঁচু মতন। আরও আছে ছোটখাটো, আপনি দেখলেই বুঝতে পারবেন। টাঙাটা হঠাৎ ঝাঁকি মেরে উঠল। তারপরেই দেখা গেল গাড়িটা প্রায় উল্টে যাবার অবস্থা। ঘোড়াটা সামনের পা তুলে দাঁড়িয়ে পড়েছে। টাঙাওয়ালা ঘোড়াকে বাগে আনল। বরদা বলল, আচ্ছা ঘোড়া তো, উল্টে দিত মশাই। সিদ্ধেশ্বর হেসে ফেললেন। ঘোড়ারা ওরকম করে। বরদা সাবধানে বসল। আরও খানিকটা এগিয়ে আসার পর বরদা বাড়িটা পুরোপুরি দেখতে পেল। ছোট পাঁচিল দিয়ে ঘেরা কম্পাউন্ড, কাঠের ফটক, পাঁচিল ঘেঁষে কিছু গাছপালা, বাড়ির মাথায় টালির ছাদ। জ্যোৎস্না গড়িয়ে পড়ছে টালির ছাদে। ফটকের কাছাকাছি টাঙাটা পৌঁছতেই সিদ্ধেশ্বর বললেন, আমাদের এখানে ইলেকট্রিক আলো নেই, আপনার একটু অসুবিধে হবে। বরদা কোনো জবাব দিল না। ফটকের সামনে এসে টাঙা দাঁড়াল। সিদ্ধেশ্বর টাঙা থেকে নেমে ফটক খুললেন। বললেন, নারান, আমি লোক ডাকি, সুটকেসগুলো নামিয়ে নেবে। সিদ্ধেশ্বর সামান্য এগিয়ে কাকে যেন ডাকছিলেন। বরদা নেমে দাঁড়াল। পায়ে ঝিঝি ধরে গেছে, কোমর টোমর ব্যথা করছিল। আর খুবই আচমকা টাঙাটাকে ঘুরপাক খাইয়ে ঘোড়াটা আবার সামনের পা তুলে চেঁচাতে লাগল। বরদা সরে এলো একপাশে। ঘোড়াটা কেন যে সামনের পা তুলে চেঁচাচ্ছে বরদা কিছু বোঝবার আগেই সিদ্ধেশ্বর যেন এক ছুটে ফিরে এলেন। তারপর অবাক হয়ে বরদা দেখল সিদ্ধেশ্বর ঘোড়াটাকে বাগে আনবার জন্যে প্রায় যেন তার মুখের দড়িদড়া ধরে ঝুলে পড়েছেন। টাঙাওয়ালাও ততক্ষণে মাটিতে লাফিয়ে নেমে পড়েছে। সিদ্ধেশ্বরই শেষ পর্যন্ত জিতলেন, কিন্তু ঘোড়ার খুরের ঠক্কর খেয়ে তাঁর কপাল কেটে রক্ত পড়ছিল। সারা রাত ভালো ঘুম হয়নি বরদার। নতুন জায়গা, পরিবেশটাও বিচিত্র, অস্বস্তি এবং গা ছমছমে ভাব নিয়ে কেমন করে মানুষ ঘুমোতে পারে? ভোর হয়ে আসছে। অন্ধকার ফিকে হয়ে সবে ফর্সা ফুটে উঠতেই বরদা বিছানার উপর উঠে বসল। রাত্রে যেন বরদার কোনো বল ভরসা ছিল না। ভয়ে ভয়ে থাকতে হয়েছিল। সকালে সে হাঁপ ছেড়ে বাঁচল, নিশ্চিন্ত হল। বিছানায় কিছুক্ষণ বসে থাকল বরদা, যতক্ষণ না চোখে দেখার মতন পরিষ্কার হয়ে ওঠে সব। তার ঘরের জানলার অর্ধেকটা কাঠ, বাকিটা কাঁচ। পাল্লাগুলো কেমন তেড়া বেঁকা, ফাঁক হয়ে রয়েছে, হাওয়া আসে। বরদাকে একেবারে রাজার হালে না রাখলেও আতিথ্যকর্মের সিদ্ধেশ্বরের ত্রুটি ছিল না। লোহার খাট, তলায় নিশ্চয়ই স্প্রিং রয়েছে। বিছানায় শুলেই গা ডুবে যায়। গদি, তোশক, পরিষ্কার চাদর, বালিশ সবই বরদার জন্য বরাদ্দ করা হয়েছিল। ঘরে একটা চেয়ার রয়েছে, ছোট টেবিল। এর বেশি বরদার কি আশা করতে পারে? চারদিক পরিষ্কার হয়ে আসতেই বরদা বিছানা ছেড়ে নেমে এলো। জামাটা গায়ে দিল, তারপর দরজা খুলে বাইরে এসে দাঁড়াল। একেবারে ব্যারাক বাড়ির মতন দেখতে। গোটা 2 লম্বা লম্বা টানা একতলা বিল্ডিং, পাশাপাশি নয়। একের গায়ে অন্যটা ইংরেজি এল অক্ষরের মতো জুড়ে আছে। অন্য পাশে ছোট মতন একটা কটেজ। পেছনের দিকে বোধহয় রান্নাবান্নার ঘর। ব্যারাক বাড়ির কোনোটার মাথায় টালি,
কোনোটার মাথায় খাপড়া, মানে যাকে খোলার চাল বলে। মন্দ দেখায় না বাড়িগুলো, সত্যি দেহাতি হাসপাতালের মতন দেখায়, কিংবা আশ্রম টাশ্রম মনে হয়। বরদা যেন নতুন কিছু দেখছে এইভাবে ঘুরে বেড়াতে লাগলো পায়চারির ভঙ্গিতে। সকালের বাতাস তার ভালো লাগছিল, কেমন এক সুন্দর গন্ধ রয়েছে, ধুলোবালি ধোঁয়া নেই বাতাসে এক ফোঁটাও, নিঃশ্বাস নিতেও কি যে আরাম লাগে। পিপি রিসার্চ সেন্টারের অবস্থা যে খুব ভালো তা নয়, তবু মোটামুটি চালিয়ে যাচ্ছে। চারপাশে কম্পাউন্ডওয়ালা, মধ্যিখানে আশেপাশে টুকরো টুকরো বাগান, লতাপাতা ফুল চোখে পড়ে। দু চারটে বড় বড় গাছও নিজের জায়গায় দাঁড়িয়ে আছে, শাল, নিম, হরিতকি। একেবারে পুরোপুরি সাদা হয়ে গেল চারপাশ, সূর্য উঠছে। এতক্ষণ বরদা কোনো সারা শব্দ পায়নি, মানুষজনও দেখেনি। এবার গলা পেল। সিদ্ধেশ্বরের কথা আবার মনে পড়ল বরদার। ভদ্রলোক কাল জোর চোট পেয়েছেন কপালে, ঘোড়ার খুরের ঠোক্কর, অনেকটা রক্ত পড়েছিল। পরে ওষুধ দিয়ে লিউকোপ্লাস্ট এঁটে দিয়েছিলেন। কেমন আছেন সিদ্ধেশ্বর? জ্বর জ্বালা হয়েছে নাকি? তবে সত্যিই তিনি অদ্ভুত মানুষ। ওই টাঙার ঘোড়ার সঙ্গে সমানে ঝুঁজে গেছেন, হার মানলেন না, ঘোড়াটাকেই বাগে আনলেন। টাঙাওয়ালা কাল আর ফিরে যায়নি। ফিরে যাবার হয়তো কথাও ছিল না। এতটা পথ একা একা রাত্রে ফিরে যাবেই বা কি করে? ঘোড়াটাকে নিয়ে ফিরে যাওয়াও বিপজ্জনক। টাঙাওয়ালা ভয় পেয়ে গিয়েছিল। আর ঘোড়াটাই বা অমন কেন করল কে জানে। বরদা কেমন কৌতূহল বোধ করে টাঙা আর ঘোড়াটাকে খুঁজতে লাগল। পিপি রিসার্চ সেন্টারের লোকজন এইবার সব একে একে জেগে উঠছে, বাইরে আসছে, মুখটুক ধুতে যাচ্ছিল। বরদার দিকে কারো চোখ পড়ছে, কারো বা পড়ছে না, তাকাচ্ছে, দেখছে। হঠাৎ বরদা কার যেন গলা শুনতে পেল, তাকালো, তাকিয়ে চমকে উঠল। সে মহাদেব। মহাদেবকে কাল দেখেনি বরদা, আজ সকালে দেখল। মহাদেব তফাত থেকে লক্ষ্য করছিল বরদাকে, তারপর ধীরে ধীরে এগিয়ে এলো। বরদা ভেতরে ভেতরে চঞ্চল হলেও কোনো অস্থিরতা দেখালো না। সিদ্ধেশ্বরের কথা মনে পড়ল, তার উপদেশ, লোকটাকে পাত্তা দিলে চলবে না, অগ্রাহ্য করতে হবে। মহাদেব কাছে এসে বলল, নমস্কার। বলে দুহাত জড়ো করে যেন ঠাট্টার ছলে নমস্কার জানালো বরদাকে। বরদা দায়সারা গোছের নমস্কার জানালো। আপনি তো কাল এলেন, মহাদেব বলল। ঘাড় নাড়ল বরদা। আপনার নাম? বরদা মজুমদার। কোথা থেকে আসছেন? কলকাতা থেকে। আমার নাম মহাদেব দাস। বরদা কোনো জবাব দিল না, সামনের দিকে হাঁটতে লাগল। পাশে পাশে মহাদেবও হাঁটছিল। এমন আশ্চর্য ঘটনা কেমন করে ঘটল মশাই? আমরা যেন যমজ। বরদা নিজেকে সামলাচ্ছিলেন, সে যেন বিন্দুমাত্র অবাক হয়নি, গ্রাহ্য করেনি। বলল, কে বলল যমজ? বলেন কি, চেহারা এমন মিল! শয়ে শয়ে পাওয়া যায়। আপনি এখানে থাকেন, নিজেকে ছাড়া দেখতে পান না। কলকাতায় যান, আরও ৫-৭টা মহাদেব পেয়ে যাবেন। দিল্লি যান, কম করেও ২টো। বলে কি মনে হলো বরদার, মহাদেবকে জব্দ করার জন্যে বলল, আমার ছোট ভাই, বছর দেড়েকের ছোট, অবিকল আমার মতন দেখতে, বাড়িতেই লোকে ভুল করে বসে। আপনার সঙ্গে আমার আর কতটুকু মিল? মহাদেব কথা বলতে পারল না, বোধহয় বরদার সঙ্গে তার মিল অমিল খুঁটিয়ে দেখছিল। খানিকটা পরে বলল, আপনি কি করেন? বরদা বলতে যাচ্ছিল কিছুই করা হয় না। হঠাৎ তার মনে হল একটু চালাকি করা ভালো। মহাদেবকে তার ঠিকজি কোষ্ঠী জানানোর তো প্রয়োজন নেই। হাঁটতে হাঁটতে একবার আকাশের দিকে মুখ তুলল, যেন মহাদেবের কথা শুনতে পায়নি। সূর্য উঠে গেছে, আকাশ থেকে রোদ নামছে ধীরে ধীরে। বাহ, চমৎকার! মহাদেব পিছু ছাড়ল না, পাশে পাশেই হাঁটছিল। সিধুবাবুর বন্ধু আপনি? মহাদেব আবার বলল। বরদা বিরক্ত বোধ করলেও কিছু বলল না, ঘাড় ঘুরিয়ে তাকাল। শত্রুও হতে পারি। শত্রু? কেন, শত্রু হতে পারা যায় না? বলে নিজের বিরক্তি স্পষ্ট করেই জানিয়ে ফেলল। রুক্ষভাবে তাকাল মহাদেবের দিকে, তারপর হনহন করে এগিয়ে গেল। মহাদেব দাঁড়িয়ে পড়ল। সামান্য এগিয়ে হাঁপ ফেলল বরদা। আচ্ছা, এক লোকের পাল্লায় পড়েছিল, আঠার মতন আটকে থাকে লোকটা। তবে এটা বেশ বোঝা যাচ্ছে, মহাদেব অতি চতুর এবং বুদ্ধিমান। বরদার মতন মানুষকে এক হাটে বেচে অন্য হাটে কিনতে পারে, কোনো সন্দেহ নেই। বরদার ওপর সে নজর রেখেছে। আরও একটু এগিয়ে আসতেই টাঙাটা দেখা গেল। ঘোড়া আরও খানিকটা তফাতে, বাঁধা রয়েছে গাছের গুড়ির সঙ্গে। সিদ্ধেশ্বরকেও দেখতে পেল বরদা, দাঁড়িয়ে আছেন। কাছে এসে বরদা বলল, কেমন আছেন? সিদ্ধেশ্বরের কপালে লিউকোপ্লাস্ট। ২-৪টে আঁচড়ের দাগ নীল হয়ে আছে চোখের পাশে, বাঁ দিকের চোখের কাছটায় ফোলা, মুখটাও শুকনো। সিদ্ধেশ্বর বললেন, ব্যথা রয়েছে, রাত্রে জ্বর এসেছিল। এখনো জ্বর আছে?
না বোধ হয়, 2-1 দিন ভোগাবে। ওষুধপত্র লাগিয়েছি, সেরে যাবে। আপনি ঘোড়ার সঙ্গে যুদ্ধ করতে গেলেন কেন? ও হলো পশু। সিদ্ধেশ্বর একটু যেন হাসলেন। ঘোড়ার চেয়েও বড় পশু এখানে আছে। বরদা বুঝল না, বলল, আপনাদের মহাদেবের সঙ্গে এইমাত্র পরিচয় হলো। দেখলাম ও মশাই ঘুঘু লোক, ঠিক নজর রেখেছিল, সকালেই ধরেছে। কি জিজ্ঞেস করেছিল? ও তো আমায় জেরা করছিল। বরদা বলল, মহাদেবের সঙ্গে তার কথাবার্তা যা হয়েছে বলল সব। আমার কি মনে হয় জানেন সিদ্ধেশ্বরবাবু, আমার একটা ছদ্ম পরিচয় তৈরি করে রাখা উচিত ছিল, নয়তো লোকটাকে আমি সামলাতে পারব না। সিদ্ধেশ্বর হেসে বললেন, আপনি তো নামটাও পাল্টাতে চাইলেন না। চাইনি, তখন বুঝিনি ব্যাপারটা। এখন অন্যগুলো পাল্টাতে চাই। সিদ্ধেশ্বর ভাবছিলেন, বললেন, হবে, আমি আপনাকে বলে দেব। বরদা কিছু বলতে যাচ্ছিল। সিদ্ধেশ্বর বললেন, আপনি মুখটুক ধুয়ে তৈরি হয়ে নিন। প্রথমে আপনাকে আমাদের এই সেন্টারের যিনি প্রতিষ্ঠাতা তার কাছে নিয়ে যাব, তারপর একবার সব ঘুরিয়ে দেখাব। উনি কোথায় থাকেন, আপনাদের প্রতিষ্ঠাতা? সিদ্ধেশ্বর পূবের দিকে হাত বাড়িয়ে সেই ছোট কটেজটা দেখালেন। নাম কি ওর? যামিনীভূষণ মৈত্র। বরদা পূবের দিকে তাকিয়ে থাকল। সামান্য বেলায় বরদা গেল যামিনীভূষণকে দেখতে, সঙ্গে সিদ্ধেশ্বর। ঢাকা বারান্দায় আর্মচেয়ারে বসেছিলেন যামিনীভূষণ। বয়স হয়েছে যথেষ্ট, 70-এর ওপারে পৌঁছে কেমন নির্জীব হয়ে পড়েছেন। মানুষটিকে এখন দেখলে কেমন সন্ন্যাসী সন্ন্যাসী মনে হয়। মাথায় 1-2টির বেশি চুল নেই, ন্যাড়া। পরনে গেরুয়া কাপড়, পাট করা, গায়ে ফতুয়া। ফতুয়ার উপর একটা চাদর ছিল। পায়ে পাতলা চটি, রাবারের। চোখে ভালো দেখতে পান না, গোল কাচের মামুলি চশমা চোখে। কোনো রকম শখ নেই, শৌখিনতা নেই, একেবারে সাদামাটা মানুষ। বরদার কেমন ভক্তিই হল। সিদ্ধেশ্বর আগে ভাগেই বলে রেখেছিলেন নিশ্চয়ই। যামিনীভূষণ বরদাকে দেখলেন, কিন্তু বিশেষ কোনো কৌতূহল প্রকাশ করলেন না। সাধারণ কথাবার্তাই বললেন। বরদার ঘরবাড়ির কথা জিজ্ঞেস করলেন। কোথায় থাকে বরদা, কে কে আছে বাড়িতে, এই জায়গাটা কেমন লাগছে, ইত্যাদি ইত্যাদি। বরদা কথা বলতে বলতে চারপাশ দেখছিল। যামিনীভূষণের অন্তত একটা শখ চোখে পড়ছিল বরদার। বারান্দার চারদিকেই ফুলের টব সাজানো, গাছপালা ভালোবাসেন উনি। বাড়ির নিচেও ছোট বাগান, সবই পরিষ্কার পরিচ্ছন্ন, একটা শুকনো পাতাও পড়ে নেই কোথাও। বারান্দার ডান দিকে বোধহয় যামিনীভূষণের অফিস ঘর। তেমন কিছু দেখা যাচ্ছিল না বারান্দা থেকে, শুধু টেবিল চেয়ার, বইয়ের একাত্তা আলমারি চোখে পড়ছিল। সিদ্ধেশ্বরের সঙ্গে 2-4টে কথা সেরে যামিনীভূষণ বরদার দিকে তাকালেন, বললেন, তুমি এখানে এসেছ যখন, তখন তোমার সুখ সুবিধে ভালো মন্দ দেখা আমাদের কাজ। কোনো অসুবিধে হলে সিদ্ধেশ্বরকে বলো। বলে একটু চুপ করে থেকে আবার বললেন, এখানে নানা রকম লোক থাকে, তাদের যেমন গুণও আছে, কিছু কিছু আবার অগুণও রয়েছে অনেকের। সব সময় একটু চোখ খুলে রেখো। নিজে ভালো করে কিছু না দেখে কোনো জিনিসই বিশ্বাস করবে না। বরং অবিশ্বাস ভালো, তবু না জেনে শুনে দেখে বিশ্বাস করে নেওয়া ভালো নয়। সিদ্ধেশ্বর ইশারায় উঠতে বললেন বরদাকে। বরদা উঠে পড়ল। বেলা হয়ে গিয়েছিল, সমস্ত মাঠময় রোদ। টাঙাওয়ালা তার গাড়ি নিয়ে চলে গেছে, ঘোড়াটাও নেই। লোকজন যে যার মতো ঘোরাফেরা করছিল। রান্নাঘরের দিকে ধোঁয়া উঠছে। কুয়োতলায় জলটল তোলা হচ্ছে, চাকার শব্দ আসছিল। বরদার বেশ লাগল শব্দটা শুনতে, দাঁড়িয়ে পড়ল, তাকালো কুয়োর দিকে। সিদ্ধেশ্বর বললেন, আমাদের জলের ব্যবস্থাটা পাকা করতে পারছি না, অনেক অসুবিধে। 2টো কুয়ো, একটায় হুইল দিয়ে জল তোলা হয়, আরেকটায় রয়েছে লাটা খাম্বা। বলে আঙুল দিয়ে রান্নাঘরের দিকে আরও একটা কুয়ো দেখালেন। বরদা বলল, পাম্প বসিয়ে নিন। ও, আপনাদের তো আবার ইলেকট্রিসিটি নেই। সিদ্ধেশ্বর বললেন, আশাও নেই, তবে ডিজেল পাম্প দিয়ে বোধহয় কাজটা সারা যায়। বরদা যদিও কিছু জানে না, বলল, তা যায়। দুজনেই হাঁটতে লাগল। হাঁটতে হাঁটতে সিদ্ধেশ্বর হঠাৎ বললেন, আপনি বরদাবাবু একটা পাম্প কোম্পানির লোক হয়ে যান না। মানে? বরদা কিছু বুঝল না, অবাক চোখে তাকাল। সিদ্ধেশ্বর বললেন, মহাদেবকে ধোঁকা দেবার জন্যে একটা কিছু বলা দরকার। আপনি যদি পাম্প কোম্পানির লোক হয়ে যান, তাহলে আপত্তি কিসের? মাথা নাড়ল বরদা। পাগল নাকি আপনি মশাই? আমি কোনো পাম্প কোম্পানির নামই জানি না, ওসব আমার মাথায় আসে না। সিদ্ধেশ্বর বললেন, মাথায় আসবার কি আছে? আমি কলকাতায় গিয়ে কোনো পাম্প কোম্পানিতে দেখা করতে পারি, পারি কিনা বলুন?
তাদের লোক নিয়ে আসতে পারি এখানে। আপনিই সেই লোক। আপনার কোম্পানি আপনাকে পাঠিয়েছে কেমন পাম্প লাগবে, কোথায় বসানো হবে, জলের পাইপ কেমন করে বসালে সুবিধে হবে, এইসব তদারকি করে আসতে। বরদা হাত নাড়ল জোরে জোরে। পারব না মশাই, আমি ধরা পড়ে যাব। পাম্পের পর্যন্ত আমি জানি না। আপনি কি ভাবছেন মহাদেবী জানে? সিদ্ধেশ্বর বললেন, ওর অত খুঁটিয়ে জিজ্ঞেস করার বুদ্ধি হবে না। আর আপনিই বা ওর সঙ্গে এসব কথা বলবেন কেন? এখানে কি হবে না হবে তা ঠিক করার মালিক যামিনীবাবু আর আমি। বরদা চুপ করে থাকল। সিদ্ধেশ্বর বললেন, আমার অফিসে অনেক রকম কাগজপত্র পড়ে আছে। পাম্পের কথা আমি লিখেছিলাম কলকাতায় একবার। বোধহয় চিঠির জবাব, ক্যাটালগ, আরও কি পড়ে আছে ফাইলে। আমরা কি এবার আপনার অফিসে যাব? হ্যাঁ, চলুন। অফিসে আমাদের খাতা আছে। খাতায় এখানে যারা রয়েছে তাদের নামধাম, কে কবে এসেছে, কার কি বৈশিষ্ট্য, সব লেখা আছে। একবার সেটা শুনে নেওয়া ভালো। সিদ্ধেশ্বর যেখানে থাকেন তার পাশেই অফিস ঘর। ঘর ছোট, আসবাবপত্রও কম। তবু লোহার আলমারি, ছোট একটা সিন্দুক, কাচের আলমারিতে সাজানো কিছু ফাইল, বইপত্র আর টুকিটাকি জিনিস রয়েছে। সিদ্ধেশ্বর লম্বা আলমারি খুলে একটা বাঁধানো খাতা বার করলেন। বরদা একটা সিগারেট ধরালো। তার ডান দিকে খোলা জানলা। জানলা দিয়ে নিমগাছ চোখে পড়ল। এক ঝাঁক চুরই আর শালিক মাঠে নেমেছে। কাক ডাকছিল কোথাও। সিদ্ধেশ্বর বলল, আমাদের এখানে এখন 11 জন রয়েছে, যারা দেখার মতন। কাজ টাজ যারা করে তাদের কথা ধরছি না। বলে সিদ্ধেশ্বর খাতার পাতা উল্টালেন। এই 11 জনের মধ্যে 5 জনকে আমরা বিশেষভাবে লক্ষ্য করি। বাকি 6 জন তুলনায় খানিকটা সাধারণ। মহাদেবকে বাদ দিয়ে বলছেন? হ্যাঁ, মাথা নাড়লেন সিদ্ধেশ্বর। যে 5 জনের কথা আমি বলছি তাদের আমি পরে দেখাব। আগে শুধু তাদের পরিচয় শুনুন। বরদা কৌতূহলের চোখে তাকিয়ে থাকল। সিদ্ধেশ্বর বললেন খাতায় চোখ রেখে, প্রথম সীতারাম পাল, বয়স 48। আদ্রার কাছে এক গ্রামে থাকত। ছেলেবেলায় এর কোনো বিশেষ ক্ষমতা ছিল না। বছর 20-22 বয়সের সময় একবার আদ্রা প্যাসেঞ্জার ট্রেন থেকে ছিটকে মাঠে পড়ে যায়। মাথায় চোট লেগেছিল, পা ভেঙে গিয়েছিল। ওই অ্যাক্সিডেন্টের পর সীতারাম শুধু বেঁচেই গেল না, ওর মধ্যে এক আশ্চর্য ক্ষমতা দেখা দিল। সীতারামের ডান হাতের কোথাও যদি কেটে চিরে দেওয়া হয়, তাহলে যেখান থেকে রক্ত পড়বে বাঁ হাতেরও ঠিক সেই জায়গা থেকে ফোঁটা ফোঁটা রক্ত আসবে। এক হাতের যেখানে কালশিটে পড়ুক, অন্য হাতেরও ঠিক সেই জায়গায় কালশিটে ফুটে উঠবে। যে কোনো আঘাত 2 অঙ্গে প্রায় সমানভাবে ফুটে ওঠে কেন, কি কারণে, আমরা এর কোনো সদুত্তর জানি না। সীতারাম এখানে বছর 4 আছে, প্রথম থেকেই। বরদা শুনছিল। এই অদ্ভুত মানুষটির কথা সিদ্ধেশ্বর আগেও বলেছেন যেন। সীতারামের পর হল গোপীমোহন মণ্ডল। গোপীমোহনের বয়স বছর 40। সিদ্ধেশ্বর বললেন, গোপীমোহনকে আমরা পেয়েছি এক মেলায়। খেলা দেখাত গোপীমোহন। বরফের চাঁইয়ের ওপর শুয়ে থাকত। তার মুখের ওপর চাপানো থাকত সেরখানেক বরফ। গোপীমোহনকে 15-20 মিনিট পরে উঠিয়ে নিয়ে দেখা গিয়েছে তার শরীর প্রায় সঙ্গে সঙ্গে গরম হয়ে গিয়েছে নিজে থেকেই। এটা কেমন করে হয়? বরদার মাথা গোলমাল হয়ে যাচ্ছিল। যত অদ্ভুত বিদঘটে যা কিছু, সবই কি সিদ্ধেশ্বররা এই পিপি রিসার্চ সেন্টারে জড়ো করে রেখেছেন? এটা নিশ্চয়ই কোনো পাগলের আড্ডা। সিদ্ধেশ্বর খাতা উল্টে 3য় জনের নাম বলতে যাচ্ছিলেন, এমন সময় বাইরে যেন চেঁচামেচি শোনা গেল। আর তারপরই একজন ঘরে এলো ঝড়ের ঝাপটার মতন। হাঁপাচ্ছিল। চোখে মুখের চেহারা অস্বাভাবিক। লোকটা বলল, বাবু, টাঙাওয়ালা 1/2 মাইলটাক দূরে মাঠে পড়ে আছে। টাঙাটা নেই। টাঙাওয়ালা বোধহয় মারা গেছে। বরদা চমকে উঠল। বুকের কোথায় যেন এক ভয় ছিল লুকিয়ে। সেই ভয় সমস্ত বুকে ছড়িয়ে পড়তে লাগল। গলা বন্ধ হয়ে এলো বরদার। সিদ্ধেশ্বর খাতাটা টেবিলে ফেলে রেখে উঠে পড়লেন। বরদা চোখের পলক ফেলার আগেই সিদ্ধেশ্বর ছুটে বেরিয়ে গেলেন ঘর থেকে। বিকেল পর্যন্ত সিদ্ধেশ্বরের খোঁজ পাওয়া গেল না। বরদার ভালো লাগছিল না। সকালের দিকে তার মন মেজাজ মোটামুটি ভালোই ছিল, কিন্তু টাঙাওয়ালার খবরটা শোনার পর থেকেই বরদা কেমন মনমরা হয়ে গেল। বরদা এখানে একা, জায়গাটাও তার চেনা নয়। আর পিপি রিসার্চ সেন্টার তো একটা পাগল টাগলদের আড্ডাখানা। এইরকম একটা জায়গায় বরদার একমাত্র ভরসা সিদ্ধেশ্বর। তিনিও নেই। টাঙাওয়ালার যে কি হল, সে মরল না বাঁচল, কাকে জিজ্ঞেস করবে বরদা? জনা 2 লোক এখানে যারা কাজকর্ম করে তারাও সিদ্ধেশ্বরের সঙ্গে চলে গেছে। বাদবাকি যারা, তারা কোনো খবর রাখছে বলেও মনে হয় না বরদার। কেমন একটা উৎকণ্ঠা ও ভয়ের মধ্যে দুপুরটা কাটল।
এমনিতে তার কোনো অসুবিধে হচ্ছিল না, স্নান খাওয়া দাওয়া কোনো কিছুর নয়। কিন্তু বরদাকে যে লোকটা দেখাশোনা করছিল সে টাঙাওয়ালা কিংবা সিদ্ধেশ্বরের খবর কিছুই দিতে পারল না। বরদার মাথায় নানা রকম চিন্তা আসছিল। সে ভেবে পাচ্ছিল না যে টাঙা গাড়ি করে কাল রাতে এতটা পথ এলো, সেই টাঙার ঘোড়াটা হঠাৎ এই জায়গাটার কাছাকাছি এসে ওরকম লাফছাপ শুরু করল কেন? ঘোড়াটা নিশ্চয়ই বুনো নয়, খ্যাপা নয়। যদি খ্যাপা ঘোড়া হতো টাঙাওয়ালা কি তাকে গাড়িতে জুড়ে নিত? অসম্ভব। সিদ্ধেশ্বর কাল বলেছিলেন সব ঘোড়াই নাকি মাঝে মাঝে পা চড়ে, চেঁচায়, লাফিয়ে ওঠে। যদি তাই হয় তবে আজ আবার সেই ঘোড়াটাই টাঙাওয়ালাকে মাঝমাঠে ফেলে দিয়ে পালাবে কেন? কোনো উত্তর খুঁজে পাচ্ছিল না বরদা। ব্যাপারটা তার কাছে সহজ বা স্বাভাবিক মনে হচ্ছিল না। দুপুরে শুয়ে শুয়ে বরদার রীতিমতো দুশ্চিন্তা হচ্ছিল। কলকাতা ছেড়ে এইভাবে চলে আসা তার উচিত হয়নি। মানিক বারণও করেছিল। বরদা ঝোঁকের মাথায় চলে এলো সিদ্ধেশ্বরকে ভরসা করে। সিদ্ধেশ্বরকে কতটুকু চেনে বরদা? মুখের কথায় বিশ্বাস করেছে সে। কে বলতে পারে সিদ্ধেশ্বর মুখে যা বলেছেন কাজে তার উল্টো করবেন না? মানুষকে কি এত সহজে বিশ্বাস করা ঠিক হয়েছে? দুপুর ফুরিয়ে বিকেল হল। বরদা বাইরে এসে দাঁড়াল একবার। এখনো রোদ রয়েছে গাছের মাথায়। আকাশ পরিষ্কার। জঙ্গলের বাতাস আসছিল, মাটির গন্ধ নাকে আসে। কিন্তু পুরো জায়গাটাই কেমন চুপচাপ। দু চারজনকে চোখে পড়লেও যে যার নিজের মতন কাজকর্ম করে যাচ্ছে। মনেই হয় না টাঙাওয়ালাকে নিয়ে কারো কোনো দুশ্চিন্তা রয়েছে। বরদা ঠিক করল সে এখানে থাকবে না, কালই চলে যাবে। সিদ্ধেশ্বরকে বলবে, আমায় ছেড়ে দিন মশাই, আমি আপনাদের এসবের মধ্যে নেই, আমার ভালো লাগছে না। বিরক্ত হয়েই বরদা তার ঘরের সামনে পায়চারি করছিল। বিকেলও ফুরিয়ে এলো। এমন সময় সিদ্ধেশ্বরকে দেখা গেল। তিনি ফিরলেন। বরদা তাড়াতাড়ি পা চালিয়ে সিদ্ধেশ্বরের কাছে গেল। কাছে গিয়ে থমকে গেল। মানুষটিকে যেন আর চেনা যায় না। মাত্র কয়েক ঘণ্টার মধ্যে কেমন চেহারা হয়ে গেছে সিদ্ধেশ্বরের। ধুলোয় ভরা বেশবাস, মাথার চুল রুক্ষ, এলোমেলো, সমস্ত মুখ কালচে, শুকনো, ভীষণ ক্লান্ত, হতাশ, বিষণ্ণ দেখাচ্ছিল সিদ্ধেশ্বরকে। একটা চোখ আরও ফোলা ফোলা দেখাচ্ছে। বরদা টাঙাওয়ালার কথা জিজ্ঞেস করতে যাচ্ছিল, তার আগেই সিদ্ধেশ্বর বললেন, পরে বলবো, সন্ধেবেলায় আপনার ঘরে আসব। কোনো কথা বলার সুযোগ হল না বরদার। সিদ্ধেশ্বর ক্লান্ত পায়ে চলে গেলেন। বরদার মনে হল টাঙাওয়ালার বেঁচে নেই। দীর্ঘ নিঃশ্বাস পড়ল বরদার। আহা, বেচারা টাঙাওয়ালা। সন্ধেবেলায় ঘরের লণ্ঠন জ্বলছিল। বরদা বিছানায় বসে। সিদ্ধেশ্বর ঘরে এলেন। হাত মুখ ধুয়ে মুছে জামাটামা পাল্টে সামান্য ভালোই দেখাচ্ছিল সিদ্ধেশ্বরকে। অন্তত বিকেলে সেই ঝড়ো চেহারা আর তেমন প্রকটভাবে চোখে পড়ছিল না। বরদা বলল, আসুন, আপনার কথাই ভাবছিলাম। সিদ্ধেশ্বর দরজাটা ভেজিয়ে দিয়ে এসে বরদার কাছাকাছি বসলেন। বরদা বলল, টাঙাওয়ালা বেঁচে আছে? মাথা নাড়লেন সিদ্ধেশ্বর ধীরে ধীরে। না। বরদা যেন জানত কথাটা, চমকাল না, কিন্তু মুখ কালো হয়ে গেল। চুপচাপ। বরদা কয়েক পলক সিদ্ধেশ্বরের দিকে তাকিয়ে থেকে অন্যদিকে চোখ সরাল। দীর্ঘ নিঃশ্বাস পড়ল তার। সিদ্ধেশ্বরও তেমন বিষণ্ণ মুখ করে বসে থাকলেন। কিছুক্ষণ চুপচাপ থাকার পর সিদ্ধেশ্বর হঠাৎ বললেন, আপনার কাছে সিগারেট আছে? দিন তো একটা খাই। বরদার সিগারেট কমে এসেছিল। প্যাকেটটা এগিয়ে দিল। সিদ্ধেশ্বর একটা সিগারেট নিয়ে দেশলাই চাইলেন। বরদা এই কদিনের মধ্যে সিদ্ধেশ্বরকে সিগারেট খেতে দেখেনি। এই প্রথম। হয়তো মানসিক অস্থিরতার জন্য সিদ্ধেশ্বর সিগারেট খেতে চাইছেন। সিগারেট ধরিয়ে নিয়ে কিছুক্ষণ চুপচাপ থাকার পর সিদ্ধেশ্বর বললেন, আমি ছিলাম না। আপনার কোনো অসুবিধা হয়নি তো? না। সময় মতন খাবার দিয়েছিল। বিকেলে চা জলখাবার পেয়েছেন? চা খেয়েছি, জলখাবার খাইনি, ইচ্ছে করছিল না। আরেকবার দেবে, চা আনতে বলে এসেছি। বরদা অধৈর্য হয়ে বলল, টাঙাওয়ালার কথা বলুন। সিদ্ধেশ্বর যেন চোখ সরিয়ে নিলেন। কি বলবো? টাঙাওয়ালা কি মাঠেই মরে পড়েছিল? হ্যাঁ। টাঙাটা ছিল? কাছে ছিল না, দূরে ছিল, উল্টে পড়েছিল কাত হয়ে। ঘোড়াটা? জানি না। বরদা বেশ বুঝতে পারল তার বুকের মধ্যে কেমন ধকধক করছে, উত্তেজনা না ভয়। বরদা সামান্য চুপ করে থেকে বলল, আপনি টাঙাওয়ালাকে নিয়ে কোথাও গিয়েছিলেন? মাথা হেলালেন সিদ্ধেশ্বর। বললেন, আমি জানতাম ও মারা গেছে, তবুও নানা রকম চেষ্টা করে দূরের একটা হাসপাতালে নিয়ে গিয়েছিলাম। আপনি হাসপাতালে গিয়েছিলেন?
সিদ্ধেশ্বর সে কথার কোনো জবাব না দিয়ে বললেন, টাঙা থেকে পড়ে কেউ ওভাবে মরে না। বুঝল না বরদা। মানে? মানে কেউ টাঙা থেকে পড়ে গেলে ওভাবে মরে বলে আমার মনে হয় না। কি মনে হলো আপনার? সিদ্ধেশ্বর আলগা করে সিগারেট টান দিলেন, অন্যমনস্ক। বললেন, আমার মনে হলো কেউ যেন ওর ঘাড় ভেঙে দিয়েছে, যাকে আমরা মটকানো বলি। মাথার চেয়ে ঘাড়ই বেশি জখম, শিরদাঁড়া ভেঙে গিয়েছিল। বরদা অবাক হয়ে বলল, টাঙা থেকে ছিটকে পড়ে গিয়ে ঘাড় মটকে যেতে পারে না, নাকি শিরদাঁড়া ভাঙতে পারে না? পারে হয়তো, কিন্তু আমি যা চোখে দেখেছি তাতে আমার মনে হলো আসরিক কোনো শক্তি যেন তার ঘাড় ভেঙে মাথা মুখ প্রায় ঘুরিয়ে দিয়েছে, শিরদাঁড়া বেঁকিয়ে ফেলেছে। বরদা চোখ বন্ধ করে ফেলল প্রায়। সিদ্ধেশ্বরের সঙ্গে মাঠে টাঙাওয়ালাকে দেখতে যাবার একটা ইচ্ছে সকালে তার একবার হয়েছিল, ভাগ্যিস যায়নি। সিদ্ধেশ্বর যা বলছেন তা যদি সত্যি হয়, তবে সেই দৃশ্য বরদা দেখতে পারত না চোখে। মানুষের মুখ যদি উল্টে ঘাড়ের দিকে চলে যায়, কি বিভৎসনা দেখতে লাগে। সিদ্ধেশ্বর নিজেও বললেন, অথচ দিনের বেলায় ফাঁকা মাঠে কে আর আসবে ওকে মারতে? আপনি মারার কথা বলছেন কেন? জানি না, মনে হচ্ছে। হাসপাতালে কিছু বলল না? মাথা নাড়লেন সিদ্ধেশ্বর। বললেন, আপনারা কলকাতার লোক, যা হয় সবই কলকাতার চোখ নিয়ে দেখেন। এখানে অত ব্যবস্থা নেই। ডিস্ট্রিক্ট বোর্ডের ছোট একটা হাসপাতাল, জ্বরজ্বালার মিক্সচার দেওয়া ছাড়া অন্য কিছু জানে না। তবু নেহাত দায়ে পড়ে নিয়ে গিয়েছিলাম হাসপাতালে। মরা মানুষকে হাসপাতালে দিয়ে কি আর লাভ হবে বলুন? সিদ্ধেশ্বর বললেন ক্ষোভের গলায়। বরদা কথা বলল না। সিদ্ধেশ্বর হয়তো ঠিকই বলেছেন। এই দেহাতের ব্যাপার সেপারই আলাদা। কলকাতা হলে অন্য কথা ছিল। ওর লোকজনদের খবর দেওয়া হয়েছে। সিদ্ধেশ্বর বললেন, কাল সকালে পোড়াতে নিয়ে যাবে। হাসপাতালেই রেখে এসেছেন ডেড বডি? হ্যাঁ। তবু ডাক্তার কিছু বলল না দেখে শুনে? না, টাঙা থেকে পড়ে মাথায় ঘাড়ে পিঠে চোট খেয়েছেন শুনে খাতায় বোধহয় লিখে নিল। তার মানে অ্যাক্সিডেন্টাল ডেথ? মাথা নাড়ল সিদ্ধেশ্বর। হ্যাঁ। দরজায় শব্দ হল। সিদ্ধেশ্বর উঠলেন, দরজা খুলে দিলেন। চা নিয়ে এসেছিল একজন, চা দিয়ে চলে গেল। দরজাটা আবার ভেজিয়ে দিয়ে এলেন সিদ্ধেশ্বর। চা খেতে খেতে বললেন, আমি নিজেই খুব অবাক হয়ে যাচ্ছি। চোখ তুলে তাকালো বরদা। আমারও কেমন লাগছে। কাল আমরা যখন আসছিলাম, টাঙার ঘোড়াটা কোনো গোলমাল করেনি। হঠাৎ এখানে এসে ওরকম খ্যাপার মতন লাফাতে লাগল কেন? সিদ্ধেশ্বর নীরব থাকলেন। অপেক্ষা করে বরদা বললে, আজ সকালে আমি ঘোড়াটাকে দেখেছি, গাছের সঙ্গে বাঁধা ছিল। আজ তো সে শান্তই ছিল, অবশ্য আমি দূর থেকে দেখেছি। সিদ্ধেশ্বর বললেন, ঘোড়াটা গাড়িতে জুতে নেবার সময় টাঙাওয়ালা নিশ্চয়ই দেখেছিল। তার যদি মনে হতো ঘোড়া বেচাল রয়েছে, গাড়িতে জুতে নিত না। তাহলে? সিদ্ধেশ্বর অন্যমনস্ক গম্ভীর মুখে বললেন, তাই ভাবছি। বরদা চা খেতে খেতে বলল, আপনাদের এখানে নানা রকম অদ্ভুত মানুষ থাকে। তারা অবাক অবাক কাণ্ড করতে পারে। আপনি বলেছেন, এদের মধ্যে এমন কি কেউ রয়েছে যে এইসব করতে পারে? মানে এমন কি কেউ আছে যার শয়তানি করার অশেষ ক্ষমতা? সিদ্ধেশ্বর কয়েক পলক দরজার দিকে তাকিয়ে থাকলেন, চুপচাপ চা খেলেন। তারপর ভাঙা ভাঙা গলায় বললেন, ছিল, এখন নেই। মানে? বরদা কেমন চমকে উঠল। মহাদেব ছাড়া আরও শয়তান ছিল? মাথা নাড়লেন সিদ্ধেশ্বর। এই কাজটা মহাদেবের নিজের হাতে করা নয়, তার এরকম কোনো ক্ষমতা নেই। আমি অন্য একজনের কথা ভাবছি। কে? আপনি তাকে দেখেননি, সুজন মালাকার। বরদার কানে নামটা নতুন শোনাল। সকালে সিদ্ধেশ্বর খাতা খুলে যাদের নামধাম পরিচয়ের কথা পড়ে শোনাচ্ছিলেন, তাদের মধ্যে সুজন মালাকার ছিল না। থাকার কথাও নয়, কেননা সিদ্ধেশ্বর জনা দুয়েকের পরিচয় দিতে পেরেছিলেন মাত্র, বাকিদের পারেননি। টাঙাওয়ালার খবর শুনে খাতা ফেলে রেখে ছুটে বেরিয়ে গিয়েছিলেন। তাছাড়া সুজন তো এখন নেই, বললেন সিদ্ধেশ্বর। বরদা বলল, সুজন মালাকার? নাম যার সুজন সে এত? বাধা দিয়ে সিদ্ধেশ্বর বললেন, সুজন নিজে যে শয়তান ছিল তা নয়, কিন্তু তার এমন কিছু ক্ষমতা রয়েছে যা মানুষের অনেক সময় ক্ষতি করতে পারে। কেউ যদি সুজনকে কাজে লাগাতে চায়, লাগাতে পারে। আমার সন্দেহ হচ্ছে সুজনকে কেউ কাজে লাগিয়েছে। বরদা অবাক হয়ে বলল, মহাদেব কি সুজনকে হাত করেছে? করতে পারে।
আপনি কি তাকেই সন্দেহ করছেন? অন্য কারোর কথা মনে পড়ছে না। টাঙাওয়ালা যেভাবে মারা গেছে তাতে আমার সন্দেহ হচ্ছে সুজন ওই টাঙায় উঠেছিল। কোথা থেকে উঠেছিল আমি জানি না। তাকে কেউ দেখেনি। সুজনকে এমনিতে দেখলে মনেই হবে না তার আসরিক কোনো শারীরিক শক্তি আছে। কিন্তু এক এক সময় তার বেঁটেখাটো রোগাটে চেহারায় আসরিক এক শক্তি এসে হাজির হয়। সে শক্তি আমরা কল্পনা করতে পারব না। কিন্তু টাঙাওয়ালার সঙ্গে তার শত্রুতা কিসের? কোনো শত্রুতাই থাকার কথা নয়। তবে বুঝতে পারছি না। বরদা সামান্য চুপচাপ থেকে শেষে বলল, সুজন এখন কোথায় থাকে? সিদ্ধেশ্বর বললেন, এখানে কিছুদিন ছিল, মাস কয়েক। তাকে এখানে রাখা অসম্ভব হয়ে উঠল। আমরা তাকে আর রাখতে চাইলাম না। এমনিতে তো ভালোই, সাদামাটা, কিন্তু এক এক সময় তাকে কোনো শয়তান যেন ভর করত। তখন তাকে সামলাবার সাধ্য আমাদের ছিল না। ও ভীষণ বিপজ্জনক হয়ে পড়ে। তখন আমরা তাকে তাড়িয়ে দিই। সেই রাগে কি? না না, তা মনে হয় না। কিন্তু আমার ধারণা ছিল সুজন এদিকে আর নেই। আজ আমার মনে হচ্ছে সুজন কাছাকাছি কোথাও লুকিয়ে আছে। বরদা জিজ্ঞেস করল, সুজনকে আপনারা কতদিন আগে তাড়িয়ে দিয়েছিলেন? মাসখানেক হবে। বরদা কি ভেবে বলল, মহাদেব তাহলে সুজনকে চেনে? চেনে ভালো করেই। তাহলে কি মহাদেবের কোনো হাত আছে? সিদ্ধেশ্বর বলল, অসম্ভব নয়। বরদা আর কিছু জিজ্ঞেস করার আগেই সিদ্ধেশ্বর উঠে পড়লেন। বললেন, আমি যাচ্ছি, সাবধানে থাকবেন, কাল সকালে কথা হবে। সিদ্ধেশ্বর চলে গেলেন। শুনছিলেন বিমল করের রহস্য উপন্যাস অলৌকিক। পড়ছিলাম এর দ্বিতীয় পর্ব। উপন্যাসটি আপনাদের কাছে ভালো লেগে থাকলে একটি লাইক করবেন, চাইলে শেয়ার করতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং গল্পতরুর সঙ্গে থাকবেন। ধন্যবাদ।